আসসালামু আলাইকুম, ডক্টর নাসিরউদ্দিন কাজল, অ্যাসোসিয়েট প্রফেসর ইউরোলজি। কথা বলতে চাই প্রোস্টেট ক্যান্সার নিয়ে। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এইটা প্রোস্টেট ক্যান্সার মানে প্রোস্টেট গ্রন্থিতে যে ক্যান্সারটা হয় এটা শুধুমাত্র পুরুষ মানুষেরই হয়, কারণ আল্লাহ তাআলা এই অঙ্গটা শুধু পুরুষদেরকে দিয়েছেন। সব পুরুষ মানুষের ক্যান্সারটা হয়। এটা সাধারণত 50 বছর বয়স যাদের, তাদের হওয়ার ঝুঁকি থাকে। 50 হলেই হবে তা না, 50 বছর নিচে সাধারণত হয় না। সো এই বয়সটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা হয় কেন? এটা পুরুষ মানুষের শরীরে একটা হরমোন থাকে, তার নাম টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরনের কারণে সাধারণত ক্যান্সারটা হয়ে থাকে। এটাকে আমরা বলি কালপ্রিট। অর্থাৎ গাড়ি চললে যেমন তেল লাগে, এই ক্যান্সার হওয়ার জন্য ফুয়েল হচ্ছে টেস্টোস্টেরন। কিন্তু এটা তো মানুষের শরীরের জন্য উপকারী জিনিস, পুরুষ মানুষের জন্য দরকার। এই জন্য এটাও শরীরে লাগবে, বাট এটা যে ক্যান্সার করে এই জিনিসটাও মাথায় রাখতে হবে। এখন প্রোস্টেট ক্যান্সার কেন হয়? আমি তো বললাম যে মেইন প্রবলেম হচ্ছে টেস্টোস্টেরন। এছাড়াও আরও কিছু কারণ আছে, তবে সব ক্ষেত্রে কারণ জানা যায় না। যে কারণগুলো আমরা জানি, বয়স তো একটা বললাম, এছাড়াও কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, কারো বাবা বা দাদা নানা কারো যদি ফ্যামিলিতে হিস্ট্রি থাকে, তাহলে তার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এছাড়াও যারা স্মোকিং করেন, যারা হার্ড ড্রিঙ্কস করেন, তাদের অনেক বেশি, যারা ওবেস পারসন তাদের সাধারণত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জিনিসগুলো যদি অ্যাভয়েড করা যায় তাহলে অনেক ক্ষেত্রেই হওয়ার সম্ভাবনা কমে যায়। এই জন্যই বললাম এই জিনিসগুলো রিস্ক ফ্যাক্টর আসলে। এখন প্রোস্টেট ক্যান্সার হলে কিভাবে বুঝবেন, অর্থাৎ উপসর্গটা কি হবে? প্রোস্টেট অঙ্গের মধ্যে যেহেতু ক্যান্সারটা হয়, এটা শুরুর দিকে যদি হয়, এটা যদি ওই গ্রন্থির মধ্যেই থাকে, সাধারণত অনেক সময় কোনো উপসর্গ নাও থাকতে পারে। আর যদি উপসর্গ থাকে তাহলে সাধারণত প্রস্রাবের ট্রাবল হয়। রুগী বলবে আমার প্রস্রাবটা ক্লিয়ার না, তারপর প্রস্রাব অনেক সময় চিকন নালে প্রস্রাব হয়, ঝিঝিঝ করে প্রস্রাব হয়, প্রস্রাব করে দাঁড়ানোর পর মনে হয় প্রস্রাব রয়ে গেল, আবার হবে। প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। অনেক সময় রুগীরা কমপ্লেন করে তার বীর্যের সাথে, সিমেনের সাথে তার ব্লাড গেছে, এটা সে বলতে পারে। অনেক রোগী যদি অ্যাডভান্স স্টেজে আসে, তাহলে দেখা যায় তার এখান থেকে ক্যান্সারটা যদি বোনসে বিভিন্ন জায়গায় ছড়ায় যায়, তাহলে তার ব্যাক পেইন হতে পারে। সো ব্যাক পেইন হলেও কিন্তু মাথায় রাখতে হবে যে এটা এইরকম একটা পসিবিলিটি আছে। তার মানে এই না যে ব্যাক পেইন হলেই ক্যান্সার হয়েছে, কিন্তু মাথায় রাখতে হবে। এই রুগী আমরা ডাক্তার আমাদের কাছে আসলে আমরা রুগীকে পরীক্ষা করি, এক্সামিন করি, করে আমরা দেখি তার শরীরের অবস্থাটা, দেখি তার থরো আমরা পরীক্ষা করি। বিশেষ করে তার আমরা প্রোস্টেট গ্ল্যান্ডটা আমরা পরীক্ষা করে আমরা দেখি তার প্রোস্টেট গ্ল্যান্ডটা কেমন। অর্থাৎ আমরা ডাক্তার, আমরা প্রোস্টেট গ্ল্যান্ডটা পরীক্ষা করলে, আমরা আঙুল দিয়ে পরীক্ষা করলেই আমরা একটু আইডিয়া করতে পারি যে হ্যাঁ, এটা হয়তো খারাপ রোগ থাকার সম্ভাবনা আছে। যদি আমরা এটা সন্দেহ করি যে প্রোস্টেট ক্যান্সার হওয়ার পসিবিলিটি আছে, তাহলে আমরা রোগীকে কিছু পরীক্ষা দিই। ইম্পর্টেন্ট কয়েকটা পরীক্ষা হচ্ছে পিএসএ বলি আমরা, প্রোস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন। তার সাথে যদি আমরা একটা আল্ট্রাসনোগ্রাম করি, তাহলে অনেকটুকুই আমাদের আইডিয়া হয়ে যায় যে হ্যাঁ, তার পসিবিলিটি আছে। যদি আমরা মনে করি পিএসএটা অনেক বেশি, আল্ট্রাসাউন্ড ফাইন্ডিং যদি আমাদেরকে বলে দেয়, তাহলে আমরা প্রোস্টেট বায়োপসি করি। আবার বলছি, প্রোস্টেট থেকে একটা মাংস নিয়ে আমরা পরীক্ষা করি। ও পরীক্ষাটাই আমাদেরকে নিশ্চিত বলে দেয় যে তার প্রোস্টেট ক্যান্সার আছে কি নাই। যদি না থাকে তো আলহামদুলিল্লাহ, যদি থাকে তাহলে তখন আমরা আরও কিছু পরীক্ষা করে দেখি এই ক্যান্সারটা শুধু প্রোস্টেট গ্রন্থিতে আছে না আশেপাশে আরও ছড়াইছে। এটা দেখার জন্য আরও পরীক্ষা আছে, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না আপনাদের জন্য, বাট ডাক্তার হিসেবে আমরা বলবো আমরা সিটি স্ক্যান, এমআরআই, বোন স্ক্যান অথবা পেট স্ক্যান, এগুলো আমরা অনেকগুলোই করি। করে আমরা নিশ্চিত করি দুটো জিনিস, প্রোস্টেট ক্যান্সার আছে এবং এটা শুধু প্রোস্টেট গ্রন্থির মধ্যে আছে না আশেপাশে ছড়িয়েছে। এখন সব কিছু কনসিডার করে আমরা ওনাকে চিকিৎসা দিব। এখন চিকিৎসাটা যদি প্রোস্টেট ক্যান্সারটা গ্রন্থির মধ্যেই থাকে, আবার বলছি যদি গ্রন্থির মধ্যেই থাকে, আশেপাশে না ছড়ায়, তাহলে রোগীকে সাধারণত আমরা অপারেশনের কথা বলি। অপারেশন করলে ভালো থাকে। কোনো রোগী যদি মনে করেন আমি অপারেশন করব না, তাহলে সেক্ষেত্রে আর একটা আছে রেডিওথেরাপি। সেটা রেডিক্যাল ফর্মে দিলে হয়, রেডিক্যাল অপারেশন অথবা রেডিওথেরাপি দিলে রোগী ভালো থাকেন। আর যদি দেখা যায় যে না, ক্যান্সারটা আশেপাশে ছড়াইছে, প্রোস্টেট গ্রন্থির আশেপাশে বা হয়তো বোনসে বা লিভারে বা লাংসে অন্য জায়গায় ছড়াইছে, তাহলে চিকিৎসার ধরনটা একটু চেঞ্জ করতে হয়। কারণ শুধু গ্রন্থিতে নাই, অনেক জায়গায় ছড়িয়েছে, মানে এটা অ্যাডভান্স স্টেজ। তখন আমরা রোগীকে
সাধারণত হরমোন থেরাপি দিই। এই হরমোন থেরাপি বিভিন্ন ফর্মের আছে। এটা একটা অপারেশন করে যদি আমরা দুই পাশের তার অন্ডকোষটা ফেলে দিলে হয়, অথবা কেউ যদি বলে আমরা অন্ডকোষ ফেলবো না, তাহলে আমরা তার ঔষধে সাধারণত এই টেস্টোস্টেরনটা শরীর থেকে বের করে ফেলার চেষ্টা করি, অর্থাৎ টেস্টোস্টেরন শরীরে কার্যক্ষমতা হারায় ফেলে সেই কাজটা করি। এটা হয় অপারেশন করে অথবা আমরা ঔষধ দিয়ে টেস্টোস্টেরনের কাজটা আমরা ব্লক করে দিই, দিলে সাধারণত রোগীরা ভালো থাকে। এখন দেখা যায় হরমোনও যদি কাজ না হয়, তাহলে সেক্ষেত্রে হয়তো অনেক সময় কেমোথেরাপি লাগতে পারে। তবে ওয়েস্টার্ন কান্ট্রিতে আরও কিছু চিকিৎসা পদ্ধতি আছে, সেগুলো ফ্যাসিলিটিস যেখানে অ্যাভেলেবল সেখানে করা সম্ভব। অনলি অ্যাডভান্স কেসে সেখানে ক্রায়ো সার্জারি করা যায়, আরও অনেক কিছু আছে। এগুলো করে রোগীকে ভালো করে রাখার চেষ্টা করি আমরা। তবে একটা কথা একটু বলে রাখি যে প্রস্টেট ক্যান্সার কিন্তু খুব স্লো গ্রোয়িং টিউমার, খুব ধীরে 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 এটা বাড়তে থাকে। সো আবার ধীরে বাড়ে মানে এই না যে আমি তো জানি ধীরে বাড়ে চিকিৎসা করব না, তা না। চিকিৎসাটা করবেন, যখন ধরা পড়েও তার একটা প্রপার চিকিৎসা করতে হবে টাইম মতো, যেন এখান থেকে সে অ্যাডভান্স স্টেজে না যায়। আর যদি এটা আর্লি স্টেজে ধরা পড়ে, তাহলে এটাকে কিউরেবল, অর্থাৎ ক্যান্সার মুক্ত হয়ে যাওয়া সম্ভব। যদি আপনি আর্লি স্টেজে আসেন, যদি ডাক্তারের কথা শুনে অপারেশনটা করেন অথবা রেডিক্যাল রেডিওথেরাপি দেন, তাহলে আপনি একদম ক্যান্সার মুক্ত জীবনযাপন করতে পারবেন। এই কথাটাই বলার আমাদের উদ্দেশ্য। আর এখন প্রস্টেট ক্যান্সার কাদের বেশি হয়, আমরা এখানে একটা কথা বললাম ফ্যামিলি হিস্ট্রি। অন্য মানুষের সাধারণত 50 বছর বয়সের বেশি হয়। ফ্যামিলি হিস্ট্রি থাকলে তারা সাধারণত 40 বছর বয়সের পর থেকে তারা ঝুঁকিতে থাকে। যেহেতু উনি জানেন তার ফ্যামিলিতে হিস্ট্রি আছে, সো 40 বছর বয়সে ওনাকে আমরা বলবো যে আপনি মাঝে মাঝে ডাক্তারের কাছে যাবেন, 6 মাস বা 1 বছর পর ডাক্তারের কাছে যাবেন। উনি গেলে আপনাকে ওই সেই পিএসএ পরীক্ষা করবেন আর একটা ডিআরই করবেন। এটা আমরা ডাক্তাররা পরীক্ষা করে থাকি। এই দুইটা পরীক্ষা করে যদি আপনি ভালো থাকেন, তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি চেক আপটা কন্টিনিউ রাখবেন। আর যদি কোনো প্রবলেম ধরা পড়ে, তাহলে সেই হিসেবে আপনাকে চিকিৎসা করতে হবে। এটা গেল ফ্যামিলি হিস্ট্রি যাদের থাকবে তাদের জন্য। কারা ঝুঁকিতে আছেন তাদের জন্য এটাকে আমরা বলি স্ক্রিনিং। উদ্দেশ্য, যদি ক্যান্সার ধরা পড়ে, আর্লি স্টেজে যদি ধরা পড়ে, তাহলে তার জন্য খুব ভালো একটা চিকিৎসা করা সম্ভব। যেহেতু এই ক্যান্সারটা আর্লি ধরা পড়লে চিকিৎসা করলে রোগী দ্রুত ভালো হয়ে যায়, এই জন্য বললাম সবসময় যদি আমরা আর্লি ধরতে পারি, ভালো একটা চিকিৎসা সম্ভব। এছাড়াও সাধারণ রোগীদের জন্য যেটা উপদেশ, কিভাবে এটা প্রতিরোধ করবেন, সেই কথাগুলো আবার আসবে। সিগারেট স্মোকিং করবেন না, এক্সারসাইজ করবেন, স্ট্যান্ডার্ড ওয়েট রাখার চেষ্টা করবেন, মোটা মানুষ হলে ওজনটা কমানোর চেষ্টা করবেন, ফ্রেশ ফ্রুটস খাবেন, গ্রেন ভেজিটেবল খাবেন। কিছু খাবার আছে আমাদের দেশে পাওয়া যায়, বিশেষ করে টমেটো, তারপর তরমুজ, এই খাবারগুলো খেলে সাধারণত প্রোস্টেট ক্যান্সার অনেকটুকুই প্রতিরোধ করা সম্ভব। সো এখানে মেসেজ, প্রোস্টেট ক্যান্সার এমন একটা রোগ যেটা স্লো গ্রোয়িং টিউমার, কিন্তু যদি অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে তাহলে কিন্তু ভয়ঙ্কর রোগ, তাহলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে রোগীরা খারাপ হয়ে যায়। এই জন্য আপনার ফ্যামিলি হিস্ট্রি থাকলে এক ধরন, আর যদি ফ্যামিলি হিস্ট্রি নাও থাকে, 50 বছর বয়সের পর থেকে আপনার সমস্যা না থাকলেও ডাক্তারের শরণাপন্ন হবেন, মাঝে মাঝে পরীক্ষা করিয়ে দেখবেন আপনি ভালো আছেন কিনা। এই জিনিসগুলো আপনারা করলে ভালো থাকবেন। ধন্যবাদ।